আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কথা হচ্ছিল অপারেশন মহাকালী নিয়ে। এখন অপারেশন মহাকালীটা কি? কালকে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারীর সঙ্গে একলা বসেছিলেন অমিত শাহ। প্রায় 40 মিনিট তাদের মধ্যে কথাবার্তা হয়। শাহ মোটামুটি কতগুলো নির্দেশ দিয়ে গেছেন। সেই নির্দেশগুলোকে নাম দেওয়া হয়েছে, এই নির্দেশিকাটার নাম দেওয়া হয়েছে মহাকালী, অপারেশন মহাকালী। এই অপারেশন মহাকালীর মধ্যে যেগুলো পড়ছে সেটা হচ্ছে, আমি ধীরে ধীরে একটা একটা করে বলে যাই। এক হচ্ছে, আমাদের এখানে সমস্ত কোম্পানিগুলোকে বলে দেওয়া হবে এখন থেকে হালাল কিছু লেখা যাবে না। প্যাকেটের গায়ে হালাল বলে কিছু লেখা যাবে না। যা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। নতুন করে যে প্যাকেট ছাপা হবে সেখানে হালাল ফুড বলে কিছু লেখা হবে না। দুই হচ্ছে, কলকাতায় 3টে ভাষায় সাইনবোর্ড লিখতে পারবে, বাংলা, হিন্দি এবং ইংরেজি। তার কারণ হচ্ছে, হিন্দি হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা, আর ইংরেজি লিখতে হয় এই কারণেই, কারণ অনেক বিদেশি এখানে আসেন যারা হিন্দি বা বাংলা বুঝতে পারেন না, তাদের জন্য এই ইংরেজিটা। কোনো উর্দু ভাষায় সাইনবোর্ড কলকাতার বুকে রাখা যাবে না। নাম্বার 3, আমাদের এখানে প্রচুর মসজিদ আছে। শিয়াদের মসজিদ আছে, সুন্নিদের মসজিদ আছে, দেওবন্দীদের মসজিদ আছে, সব মসজিদ আছে আলাদা আলাদা করে। এই মসজিদগুলোতে নির্বাচনের ফল বেরোনোর পর থেকে সব জায়গায় নজরদারি করা হয়েছে, সব কটাতে। আগে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশটা জারি করে রেখে দিয়েছিল। এই মসজিদগুলোর ভেতরে প্রচুর অস্ত্রশস্ত্র লুকানো থাকে দাঙ্গা করার জন্য। গতকালকে শাহের সঙ্গে কথা বলার পর শুভেন্দু অধিকারী সমস্ত ডিজি এবং কমিশনারেটের যত কমিশনার, কলকাতা পুলিশের কমিশনারেট যত আছে বিভিন্ন আমাদের জেলাগুলোতে, সে কমিশনারের কর্তাদের ডেকে পাঠিয়ে একটি বৈঠক করে এই নির্দেশিকার কথা জানিয়ে দেন। এবং শাহ একটা কথা বলে গেছেন, যা করবেন আইনের মধ্যে থেকে করবেন, আইনের বাইরে গিয়ে কিছু করবেন না। এর পরবর্তী হচ্ছে মাদ্রাসাগুলোর মধ্যেও কিন্তু অস্ত্র থাকে, এবং মাদ্রাসায় বলা হয়েছে যে মূল শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষা এক করে দেওয়া হবে। তাদের কি সিলেবাস আছে না আছে সেগুলো এতদিন পর্যন্ত কোনো তার উপরে নজর দেওয়া হতো না। মাদ্রাসার শিক্ষা বোর্ড আলাদা রয়েছে, মাদ্রাসা নিয়ে কোনো সমস্যা নেই, মাদ্রাসায় চলুক তার মতো, কিন্তু মূল শিক্ষার সঙ্গে মাদ্রাসাকে যোগ করতে হবে। আর মূল শিক্ষার যে মান, সেই মান অনুযায়ী মাদ্রাসার শিক্ষককে শিক্ষক হিসেবে নিয়োজিত করতে হবে। সে আপনি হিন্দু করতে পারেন, আপনি মুসলমান করতে পারেন। মাদ্রাসা বোর্ডে অনেক হিন্দুও শিক্ষক রয়েছে, আন্ডারে অনেক মুসলমান শিক্ষক রয়েছেন। কিন্তু খালি কোরআন পড়লে মাদ্রাসাতে হবে না, মূল শিক্ষায় ফিরে আসতে হবে। এবং মাদ্রাসার মধ্যে সমস্ত তল্লাশি চালানো হবে। কোথাও কোনো অবৈধ অস্ত্র, মাদ্রাসা এবং মসজিদ কোথাও কোনো অবৈধ অস্ত্র পেলে মসজিদের যিনি ইমাম আছেন তিনি প্রথম অ্যারেস্ট হবেন। কারা অস্ত্র রেখেছে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে বার করা হবে। অর্থাৎ যত অস্ত্র ভান্ডার রয়েছে না মুসলিমদের হাতে, সব ওই অস্ত্র ভান্ডার কিন্তু
ওই মসজিদগুলোতে রাখা আছে। যদিও দেওবন্দিরা রাষ্ট্রবাদী মুসলমান, কিন্তু তারাও এই তালিকা থেকে বাদ যাচ্ছেন না। অর্থাৎ সরকার কোনো রকম রিস্ক নেবে না। যেখানে যত মন্দির আছে বা মসজিদ আছে, সেই মসজিদ প্রত্যেক কটাকে ধরে 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 একবারে পরীক্ষা করা হবে। দরকার হলে মাটি পর্যন্ত খোঁড়া হবে। এবার আসুন পুরাতত্ত্ব বিভাগের। পুরাতত্ত্ব বিভাগকে কাজে লাগানো হবে। এটা হয়তো এখনই হবে না, এটা কদিন বাদে হয়তো হবে। পুরাতত্ত্ব বিভাগকে কাজে লাগানো হবে। কোন কোন মসজিদের নিচে আগে বাইরে দিয়ে টেস্ট করে দেখা হবে হিন্দু দেবদেবতার মূর্তি রয়েছে, এবং প্রত্যেকটা মসজিদের কাগজপত্র দেখাতে হবে মসজিদ বৈধ জমির ওপরে আছে না অবৈধ জমির ওপরে আছে। অবৈধ জমির ওপরে যদি থাকে তাহলে সেই মসজিদকে গুড়িয়ে দেওয়া হবে। যদি অবৈধ মসজিদ হয়, সে যে এলাকাতেই হোক, সে যদি মেটিয়াবুরুজ হয় সেখানেও হবে, সে যদি দক্ষিণ চব্বিশ পরগনাতে হলে উত্তর চব্বিশ পরগনাতে হলেও সেখানেও হবে। এগুলো হলো। এইবার হচ্ছে গিয়ে অপরাধের ফাইলে আসুন। এই 2014 পর, ওই 2011 পর 2026 পর্যন্ত যত সংখ্যাটা যা শোনা যাচ্ছে, অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, 321 জন টোটাল বিজেপি কর্মী মারা গেছেন। এই 321 জন বিজেপি কর্মীর মৃত্যুর প্রত্যেক কটার ফাইল খোলা হবে, এবং সবার আগে ফাইল খোলা হবে সেটা হচ্ছে অভয়ার, আরজিকরের ক্ষেত্রে যেটা হয়েছিল, যে অভয়ার মা বিজেপি ক্যান্ডিডেট হিসেবে জিতেছেন, তিনি হবেন। সরকারিভাবে এখনো পর্যন্ত সমস্ত মন্ত্রীর নাম ঘোষণা না হলেও বেসরকারিভাবে কিছু শোনা যাচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। আগে সরকারিভাবে সমস্ত ঘোষণা হোক। বেসরকারিভাবে অনেক কিছু আপনার মোবাইলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাই ওই নিয়ে আমি আর কোনো কথা বলবো না। এবং সব থেকে বড় হচ্ছে যেটা, এই যে 34টা প্লট কালীঘাটের, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি যে 34টা প্লট যেটা দখল করেছেন এবং জোরজার করে, তাদের আসল মালিকদের খুঁজে বার করা হবে। আসল মালিক কারা? একটা রঙের দোকান থেকে অত 100 কোটি টাকার না কত কোটি, আমি সঠিক জানি না, নানান রকম হিসেব শোনা যায়, অত বড় বাড়ি এসকালেটর দিয়ে করা সম্ভব নয়। তাই তার আইটি ফাইলের একদম পূর্ণাঙ্গ চেকিং হবে। সেখানে আইটির লোকেরা ঢুকবে। এতদিন তো ঢুকতে পারিনি, এবার ঢুকবে। এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের যে কাগজপত্র সরিয়েছিলেন, সেই কাগজপত্র নিয়ে যে মামলাটি হয়েছিল, সেই মামলাটি এখন ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানো হবে। হাইকোর্টের আন্ডারেই ফাস্ট ট্র্যাক কোর্টে পাঠানো হবে। এই যতগুলো আমি বললাম এই অপরাধ সংক্রান্ত, 321 জন মারা যাওয়া, তারপরে তো আপনার এই যে কি বলে অভয়া, তারপর যাদের জোর করে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নিয়ে সেখানে নিজেদের নাম লিখিয়ে নেওয়া হয়েছে, কেউ স্বইচ্ছা ওইখানে জমি দেয়নি, নামমাত্র পয়সা দিয়ে তাদের কাছ থেকে জমিগুলো জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের অরিজিনাল মালিককে খুঁজে বের করে তাদেরকে দিয়ে কোর্টে কেস ফাইল করানো।
এবং আইটি ডিপার্টমেন্টকে কাজে লাগানো, যে কোথা থেকে আয় এসছে। আয় বহির্ভূত যদি কোনো সম্পত্তি হয়, তাই সেই সম্পত্তি কিন্তু সরকার বাজেয়াপ্ত করবে। আর সব থেকে বড় জায়গায় যেটা ফাঁসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছেন আইপ্যাকের যে মামলা হয়েছে। তিনি আইপ্যাকের দপ্তরে যখন ইডি আয়কর হানা দেয়, সেই সময় তিনি ঝাঁপিয়ে গিয়ে ওখানে নিজের পুলিশ বাহিনী নিয়ে গিয়ে, নিজের অনুগত পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তিনি সমস্ত ফাইলপত্র বগল দাবা করে তিনি বাইরে এসে আবার প্রেস কনফারেন্সও করেছেন, ফলে কথাও বলেছেন, ফলে অস্বীকার করা কোনো জায়গা নেই। এছাড়া ইডি এবং আইটি তারা পৃথকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন। সেই মামলা দুটো আপনার যাবে এতে ফাস্ট ট্র্যাক কোর্টে, এবং অভয়ের মামলাও যাবে ফাস্ট ট্র্যাক কোর্টে। সুতরাং একদিকে যেমন অস্ত্র খুঁজে বার করা হচ্ছে দাঙ্গা বন্ধ করার জন্য, কারণ যে কোনো সময় উস্কানি হতে পারে, উস্কানি হলে দাঙ্গা হতে পারে। দাঙ্গা ঠেকানোর জন্য প্রথম হচ্ছে যত মস্তান আছে তাদেরকে অ্যারেস্ট করো, আর অস্ত্র উদ্ধার করো। যদি আইনি অস্ত্র থাকে, লাইসেন্স প্রাপ্ত অস্ত্র থাকে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বেআইনি অস্ত্র, সে তরোয়াল থেকে আরম্ভ করে চাকু অবধি যা পাওয়া যাবে সব কিন্তু বাজেয়াপ্ত হবে। এবং মসজিদের যিনি ইমাম, তাকে সদুত্তর দিতে হবে, না দিতে পারলে তিনি কিন্তু হাজতবাস করবেন। আপাতত এইটা ঠিক হয়েছে, এবং এই কাজটা কিন্তু 15 দিনের মধ্যে করতে হবে, এটা একদম সময় বেঁধে দেওয়া হয়েছে। পুরসভার সংশ্লিষ্ট কর্মীদের বলে দেওয়া হয়েছে, পুরসভার মেয়র থাকতে পারেন, ফিরহাদ হাকিম, যতক্ষণ না আবার নির্বাচন হচ্ছে মেয়র থাকতে পারেন, কিন্তু কর্মীদের বলে দেওয়া হয়েছে, কারণ সবাই তো পে কমিশনের জন্য বসে আছেন, তাদেরকে সব বলে দেওয়া হয়েছে কাজ করে দেখাতে হবে। আচ্ছা, ফুড চেকিং, যেটা দিয়ে একেবারে কেউ মাথা ঘামাতো না, ফুড চেকিং ডিপার্টমেন্টকে শক্তিশালী করে দেওয়া হচ্ছে আরো, যে কোথাও কোনো ভেজাল রং মেশানো হচ্ছে কিনা, কোথাও মাংস অন্য মানে মাংস অনেক সময় দেখা যায় যে মুসলিম দোকানে আপনার গরুর মাংস পাঁঠার মাংসের বলে চালিয়ে দেওয়া হয়। আপনি পাঁঠার মাংস বলে মাটন বলে খাচ্ছেন, কিন্তু আসলে হচ্ছে সেটা গরুর মাংস। পাঁঠার মাংসের ফাইবার মোটা, ছোট গরুর মাংসেরও ফাইবার মোটা, আপনি ধরতেই পারবেন না। তার সঙ্গে এমন বিরিয়ানি মশলা থাকবে। এই রিপোর্টগুলো নিশ্চয়ই সরকারের কাছে আছে, সরকার তার ভিত্তিতে করছে। এই সমস্তটা মিলিয়ে একটা অপারেশন, যেটা 15 দিনের মানে 2 সপ্তাহের মধ্যে হতে যাচ্ছে, সেটার নাম দেওয়া হয়েছে অপারেশন মহাকালী। এই অপারেশন খুব শিগগির শুরু হবে। বাংলাদেশে হয়তো হইচই হবে, চূড়ান্ত হিন্দুত্ববাদী মুসলমানদের ওপরে আঘাত নেমে আসছে। মুসলমানের ধর্ম পালন করুন না, মসজিদের মধ্যে অস্ত্র রাখার দরকারটা কিসের? সে প্রশ্নের জবাব দিতে পারবেন? বাংলাদেশে যারা মুসলিম, যারা সমালোচনায় মুখর হবেন, তারা আগে এই কথাটার উত্তর আগে দেবেন। সে মসজিদ কি অস্ত্র ভান্ডার রাখার? ওখানে যান ভগবানের নাম করতে, অস্ত্র কিসের জন্য লাগে? এ সমস্ত বাজে মন্তব্য বাংলাদেশ থেকে না করাই ভালো। যত বাজে মন্তব্য করবেন, তত সময় আমাদের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হবে। সুতরাং সাধু সাবধান। আপনারা দেখতে থাকুন আগামী দিনে কি কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।